সংস্কার সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলার জন্য আমি দাঁড়াইনি। আমি যেহেতু ঐক্যবদ্ধ কমিশনের ওই বৈঠকে যাই, মাঝে মাঝেই তো যাই, আগে রেগুলার যেতাম, এখন তো সবসময় যেতে পারি না। আমি বলবো যে এইখানে অনেক বিষয় যা আমরা যখন 31 দফা তৈরি করি একমত হওয়া যায়নি, এখন সেগুলোতে ঐক্যবদ্ধ হওয়া গেছে। দুটো দল এখন রাস্তায় কিন্তু নেমে গেছে, একজন আরেকজনকে বকাবকি করছে, গালাগালি করছে, সমালোচনা করছে, কিন্তু ওইখানে আলোচনা হচ্ছে খুব সুন্দর, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে, শালীনতা রেখে, ভদ্রতা রেখে, এবং এক পক্ষ আর এক পক্ষকে অভিনন্দনও জানাচ্ছে। আমি মনে করি সেদিক থেকে কিছু অগ্রসর হয়েছে। যদি এরকম বলেন যে সংস্কার কার্যকর কিছু হয়েছে, ওইখানে যেগুলো আলোচনা হয়েছে সেগুলো পার্লামেন্টে একবার পেশ করাবে, সব পার্টি মিলে তো সইটই করতে হবে, নাহলে আজকে বলে কালকে যদি বদলায়। যেমন আপনাদের প্রস্তাব আমি পড়লাম, আমি তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মানে সংখ্যানুপাতিক ভোটের খুব কড়া সমর্থক ছিলাম, কিন্তু এরকম ছিলাম না যে অন্ধ। আমরা যাই আলোচনা করছি খেয়াল করবে এটা কেবল রাজপথে গরম গরম স্লোগান দেওয়ার পর্যায়ে নাই। এখন যে দিবস, যে অভ্যুত্থান পালন করতে, শ্রদ্ধা জানাতে আমরা এইখানেই সভা করছি, সেটা ছিল বিদ্রোহের, সেটা ছিল দ্রোহের, সেটা ছিল প্রতিবাদের, প্রতিরোধের। তাতে আমরা জিতেছি। কিন্তু এখন প্রতিবাদ নয়, প্রতিরোধ তো নয়, এখন রেকনসিলিয়েশন, নিজেদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা, রিকনস্ট্রাকশন, পুনরায় গঠন করা। এত যে অন্যায় অত্যাচার হয়েছে, এত যে অর্থনীতি ধ্বংস হয়েছে, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, এগুলো পুরো প্রতিষ্ঠা করা। এই জন্যে এখন যোদ্ধার দরকার, কিন্তু সেই যোদ্ধা তার মস্তিষ্ক দিয়েও যেন যুদ্ধ করতে পারে তা দরকার। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা ঠিক, এখন যেটা চলছে না, এটা ওরা বলে ফার্স্ট পাস দি পোস্ট, মানে যেরকম ভোট এখন চলছে, এখানে খুশরু ভাইয়ের দল সবচেয়ে বেশি ভোট পেলে কত পাবে? আচ্ছা ধরেন এখন কত পাবে জানি না, কিন্তু বাংলাদেশের ভোটে সবচাইতে বেশি ভোট যারা পেয়েছিল তাদের অনুপাত ছিল 42%। বেশিরভাগ মানুষ ভোট দিয়েছিল, 48 থেকে আরো 58 যে থাকলো তারা বেশি না। এইখানে যে জেতে ওহি সিকান্দার, উইনার টেক্স অল। তখন যে 40% ভোট পেয়েছে তারও মূল নেতাকে ধরে জেলে ভরে দিতে পারে। এই অর্থে এই ভোট খারাপ, একটা বিকল্প তো হওয়াই উচিত। কিন্তু এটা করতে গিয়ে কি হয়েছে, বিএনপি পেয়েছে, আগের কথা বলছি বা এখনকার কথা বলতে পারি, 3টা পার্টি 30-30-30 করে পেয়েছে, আর হয়তো 2টা পার্টি 10% পেয়েছে। সরকার হবে? 30-30-এর মধ্যে তো লড়াই ঝগড়া চলবেই, বন্ধ হবে না। আরও একটা সমস্যা আছে এখানে, সিস্টেম হবে কি, আগেই পার্টি লিস্ট দেবে যে 1, 2, 3 করে 300টা আসনে এরা হচ্ছে আমার প্রার্থী, আমি যত % ভোট পাবো সেই অনুযায়ী, যদি ধরেন আমার ভাগ্যে আসে 90টা, তাহলে 1 থেকে 90 পর্যন্ত আমি ঘোষিত করব যে তারাই জিতেছে। এই 1 থেকে 90-এর মধ্যে যারা আছেন তার বাইরে 3 জন মানুষ আছেন যে কোনো কারো চাইতে বেশি ভোট পেয়েছেন, তিনি তো এমপি হবেন না। যিনি সবচাইতে কম ভোট পেয়েছেন তিনি আপনার দলের লিস্টের মধ্যে আছেন, তাহলে তিনি তো জিতবেন, ঘোষণা করতে হবে তাকে, কারণ যে আগেই আপনার সিরিয়াল দেওয়া হয়েছে। এটা কোনো বিকল্প করা যাবে? আমি এখন পর্যন্ত জানি না। যেগুলো প্র্যাকটিসটা আমি সেগুলোর ভিত্তিতে বললাম। এই জন্যে আমরা পরবর্তীতে বলেছি যে না, আমরা এই সংখ্যানুপাতিক ভোটের কথা বলছি না, আমরা 1 কক্ষ 2 কক্ষের মধ্যে বলছি, নিচের কক্ষে আগের মতোই ভোট হোক, উপরের কক্ষে ভোট আর ওরকম ডাইরেক্ট হবে না। আপনাদের প্রস্তাব আমি পড়েছি, আগেও পড়েছি। এটা এখন পর্যন্ত যেমন কেউ বলছেন রোটেশন, কেউ বলছেন যে নিচে যে ভোট পেয়েছে সেই অনুযায়ী যত সংখ্যা আছে তত সংখ্যায় প্রপোর্শনেটলি তাদেরকে আসন দেওয়া হবে, তার মানে নিচে যা হবে সেই অনুপাতে উপরেরটা হবে। এটার কোনো মানে হয় না রেপ্লিকা, মানে নিচের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, ছায়া যাই বলেন বা কায়া, ওইটাই বানিয়ে দেবেন।
ওরকমও দরকার হয় না। এই কারণে সব বিষয়গুলোই ভালো করে বোঝার দরকার। চট করে কেউ যদি বলেন সংখ্যানুপাতিক ভোট যদি না হয় তাহলে সেই ভোট বাংলাদেশে হতে পারবে না, বুঝে শুনে বলছেন? ভোট তো হতে হবে, ভোট না হলে কী হবে? ইউরোপ আমেরিকাতে এখন আর বছরে বছরে কেন দশকে দশকেও গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান কি খুব ভালো জিনিস? আমরা বিরাট গর্ব করি, অহংকার করি, কিন্তু যার যায় তিনি বোঝেন কত কষ্ট। সাইদের বাড়িতে গিয়ে দেখেন, আরও যারা যারা মারা গেছে তাদের বাড়িতে গিয়ে দেখেন, অথবা এমনিতেই বলেন এত রক্ত ঝরে 20 দিনের মধ্যে যদি 2000 লোক মারা যায়, এটা তো আমাদের কাম্য নয়। তার বিকল্প কি? নির্বাচনই একটা বিকল্প। ইউরোপে রেগুলার ভোট হয়, ওখানে কোনো মারামারি হয়, ঝামেলা হয়, অভ্যুত্থান হচ্ছে না। আমেরিকাতে হয়, হচ্ছে না। ইংল্যান্ড কী বলে, কানাডাতে হয়, অস্ট্রেলিয়াতে হয়। তারা গণতন্ত্রের এই পর্যায়ে পার হয়েছে। এই যে বাড়াবাড়ি, কাটাকাটি, হানাহানি, একজন আরেকজনকে হত্যা করছে, এই পর্যায়ে পার হয়ে এখন নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে এবং যে কোনো মানুষ অন্যের ভিন্ন মতকে সহ্য করবার যোগ্যতা অর্জন করেছে। এখন কীরকম হয়েছে দেখেন, গতকাল গোপালগঞ্জে যেটা হলো, আমি স্তম্ভিত হয়ে গেলাম। সরকার তো আগের দিন থেকেই জানতো, আমরা সবাই জানতাম সরকার কী ব্যবস্থা নিয়েছে। নাকি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে 4টা মরুক, তারপরে আমরা কিছু করব। তারপরে নিজেরা বসে বিরাট বিবৃতি দিয়েছেন, কাউকে ক্ষমা করা হবে না। এই সমস্ত ক্ষমা করা হবে না আমার বিবৃতি কোনো কাজে আসে? 4 জন মানুষ তো মারা গেছে, গোপালগঞ্জের মানুষ। কোন দল করে কোনো পত্রিকা লেখা নেই। আমি ধরে নিই যে দলেরই হোক, তার মৃত্যুতে আমি কামনা করি না। আমি চাই একটা পিসফুল কান্ট্রি, শান্তিপূর্ণ দেশ। সেই রকম দেশ যদি বানাতে চাই তাহলে সরকারকেও দায়িত্বশীল হওয়া দরকার। এই যে বিটফোর্ডে যে ঘটনাটা ঘটছে সেটাও দেখেন। এখানে খুশবু ভাই আছেন, তাকেও আমি বলছি, কারণ এটা সত্যি কথা বলতে হবে। মারা যে গেছে সে বিএনপি করতো, তাই তো? মেরেছে যারা, তারাও বিএনপি করে। এরা কতদিন ধরে পার্টি করছে? যে মারা গেছে সে 5ই আগস্টের পরে দলের মধ্যে ঢুকেছে। 5ই আগস্টের আগে কি করতো? হাজি সেলিমের সাথে ছিল, চাঁদাবাজি করতো। পরে যারা মেরেছে তাদের সর্দার বা নেতাজিরি, তারা বলেছে তুমি চাঁদাবাজি করতে পারবে না, এখন আমরা করব, আমাদের দল আসছে। তো ও তো বোঝে, এই জন্য আগে সে দলের মধ্যে ঢুকেছে। ঢুকলো কিভাবে? দল জানতো না এই লোকটা কে, কোথা থেকে আসছে। এখন কি বলবেন এইটা? সে যে চাঁদাবাজি করতে তো সব জায়গায় বলছে, পুলিশ পর্যন্ত বলছে, কিন্তু দল জানে না। দল কি পুলিশের চাইতে বেশি দুর্বল? তাদের তো জনগণের খবর বেশি থাকা দরকার। অতএব দলও এমন হওয়া চাই যেই দল সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে, যেই দল সত্যের বিকাশ ঘটাবে, যেই দল কর্মীদের চেতনার মান এত ভালো করবার চেষ্টা করবে। কত দূর করতে পারবে জানি না, কিন্তু চেষ্টা করবে যাতে তার একটা নীতির প্রতি আস্থাশীল থাকে। আমার মনে আছে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে রেপে সেঞ্চুরি করেছিল। ভাবতে পারেন কত কাহিনী লেখা হচ্ছে, যাদের মনে আছে তারা স্মরণ করতে পারবেন এখন। তারপরে যখন ধরা পড়লো তখন তার বিরুদ্ধে বহুত লেখালেখি হলো, তাকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বহিষ্কার করলো। বিরাট রকম শাস্তি দিয়েছে, বহিষ্কার। কিন্তু ওইখানকার ছাত্র বললো ও তো আওয়ামী লীগের সাথে, ছাত্রলীগের সাথে ঘোরে, একসাথে রাস্তা করে একসাথে খায় দায়, ঘুরে বেড়ায়, এটাতে কী লাভ? সেই ছেলে সম্পর্কে শেখ হাসিনা একদিন কেন্দ্রীয় কমিটির সবার মধ্যে বললেন, আমি সেই সবাই উপস্থিত থাকার আওয়ামী লীগ করি। তিনি বললেন আচ্ছা ওকে এনেছে কে দলের মধ্যে? জানা গেল পরে যে মন্ত্রী হয়েছে, জাহাঙ্গীরনগরের প্রেসিডেন্ট ছিল, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, বলে এই হারামজাদাই তাকে নিয়ে এসছে। মানে এই গাল দিলেই কি সমাধান হয়ে গেল? আনলো যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে। আমি মনে করি এখন থেকে একটা অন্যতম বড় শিক্ষা দলের হওয়া উচিত যে আমরা দলের মধ্যে এই রকম ভাড়া করা ঢুকতে পারি। সামনে নির্বাচন, এখন নির্বাচনে যে কোনোভাবে ক্যান্ডিডেট দিতে হবে 300 আসনে যদি মনে করেন, তো সেই ক্যান্ডিডেট কে হবে? লম্বা যে অনেকগুলো কথা মনের মধ্যে আসে, কি করব? আমি বলতে চাই দলকে এই ব্যাপারেও জবাবদিহির মধ্যে থাকতে হবে। দলের নিজের মধ্যেই জবাবদিহি সিস্টেম করতে হবে। এরকম লোকগুলো আসে কিভাবে? কি বর্বর ঘটনা দেখেন, এত বড় পাথর তুলে মাথায় মেরেছে পরপর দুটো। যারা দেখেছেন, আমি দেখেছি, আমার নিজের হৃদয় স্তব্ধ হয়ে গেছে। এটা কি? এই অভ্যুত্থানের পরে এই ঘটনা। মানুষ কতগুলো দাঁড়িয়েছিল চতুর্দিকে, দেখেছেন? একটা লোক তাকে রক্ষা করতে যায়নি। আমরা বীরের জাতি বাঙালি, তাই না? আমরা ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু 4-5টা গুন্ডা পান্ডা থার্ড ক্লাস লোক এত বড় পাথর তুলে মেরে দিচ্ছে, তাকে মেরে ফেলছে, প্রতিরোধ করতে কেউ যায়নি।
বুধবারে ঘটনা ঘটেছে, বুধবার সারা রাত গেছে, বৃহস্পতিবার গেছে, শুক্রবার জুম্মার নামাজের আগে পর্যন্ত পুলিশ কি করেছে বলেন তো? যখন ফেসবুকে ভাইরাল হলো তখন পুলিশের সচেতন হলো, তখন আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তারা সব সচেতন হলেন, তাদেরকে গ্রেফতার করে কৃতিত্ব জাহির করবার চেষ্টা করেছেন। আমরা তো গ্রেফতার করেছি, তো আগে কি করলি? সবগুলো জায়গায় আমি একই কথা বলি, এই যে গোপালগঞ্জের ঘটনা, এটা তো ঘটতেই পারতো না যদি সরকার সচেতন হতো, পুলিশ যদি তাদের ভূমিকা পালন করতো। এই বিটফোর্ডের ঘটনা, এই হত্যাকাণ্ড ঘটতে পারতো না যদি সরকার এরকম করতো। সবাই আমরা বলছি ইউনূস সাহেব খুব ভালো মানুষ, ইউনূস সাহেব নিজেও বলেন আমার সাথে যারা আছে উপদেষ্টা তারা তাদের নিজেদের কাজে সবাই সফল, আমি মানি। উনি হয়তো মানুষ ভালো, উনি লক্ষ কোটি টাকা চুরি করেননি, যদি আজকাল লাইসেন্স দিয়ে কী সব কথাবার্তা শুনছি জানি না সব আমি ঠিক মতো। বিভিন্নভাবে তাদেরকে ভালোর সার্টিফিকেট দিই, কিন্তু ইতিহাস কি বলবে? আজ একসাথে মিলে যারা অভ্যুত্থান করেছিলাম আমরা, তাদের মধ্যে সুস্পষ্ট বিভাজন, দুই ভাগ। মিলবে কিভাবে মিলবে? যে সমস্ত দল অঙ্গীকারের মতো করেছে যে আমরা পিআর ছাড়া ভোট মানব না, তাদের সাথে যারা পিআর চান না তাদের বৈঠক হবে, মিলবে, একজন একজনকে এখন ডাকবে। এটা করতে পারতো সরকার মধ্যস্থতাকারী হিসেবে, তারা তো তাও করছে না। এই পর্যন্ত এই এক বছরে ডক্টর ইউনূস যতবার বিদেশ সফরে গেছেন, এতবার যদি দেশের রাজনৈতিক নেতাদের সাথে বসতেন তাহলে অনেকগুলো সমস্যার সমাধান আগেই হয়ে যেত। আজ বিএনপি যদি ডাকে তাহলে কি জামাত আসবে? আসতে পারে, আমি জানি না, কিন্তু ডাকবে কি সেরকম সম্ভাবনা দেখেন? তারা তো বলেছে এই 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 সবগুলো রাজাকার মিলেমিশে একাকার। তো রাজাকাররা সব মিলেমিশে একাকার হয়ে গেছে, এখন ডাকবেন কেন? আর এরকম কথা তো আসতে পারে, আমার ভাবনার মধ্যে আসছে। আমি চাই তারা বসুক, আমি চাই আলোচনা করুক, কারণ গণতন্ত্রের জন্য নির্বাচন বাস একটা, দুইটা, তিনটা, চারটা, কয়েকটা নির্বাচনের পরে মানুষ নির্বাচন অভ্যস্ত হয়ে যাবে। আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে হবে যাতে নিজেদের মধ্যে তফাৎগুলো যতদূর সম্ভব কমিয়ে আনতে পারি, অথবা সহ্যের মধ্যে আনতে পারি, যাতে আমরা একসাথে পথ চলতে পারি, সেই কাজ করতে হবে। আমি মনে করি এই পথগুলো, এই কাজগুলো করবার কথা ছিল অন্তর্বর্তী সরকারের, তারা করে নাই। এই সময় যেরকম মাঝে মাঝে আমি দেখি পায়োনিয়ারের জায়গা যায়, পায়োনিয়ার তো নিশ্চয়ই বোঝেন, যারা অগ্রদূত আগে থেকে সবাইকে ডেকে একটা ভালো কাজ করবার চেষ্টা করেন। আমিও মনে করি যে এইরকম একটা সঠিক জায়গা ধরে যে তার কাজ করতে চাইবে। নির্বাচনের কোনো বিকল্প নাই এখন। গণতন্ত্র যদি চান তাহলে নির্বাচন মানতে হবে। নির্বাচন হলে ওরা আসলে আর কাজ করবে না। মানে এই 24-এর অভ্যুত্থানে জনতার চেতনা যেখানে গেছে, আমি স্বাধীনতা যুদ্ধের পরেও এতখানি দীর্ঘস্থায়ী চেতনা দেখিনি। যখন 16 ডিভিশন নেমেছে, মানুষ কথা বলতে শুরু করেছে, আওয়ামী লীগের লোকজন লুটপাট শুরু করেছে, শেখ মুজিবুর রহমান বক্তৃতা করেছেন 7.5 কোটি কম্বল দিলাম, আমি তো নিজের কম্বলই পাইনি। তখন মানুষ বুঝেছে গেছে, আর কিছু হবে না। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আশা করে একটা নতুন দেশ আছে, একটা নতুন দেশ হবে। সেই আশায় আমরা সবাই দিন গুনব, কাজ করব, পরিশ্রম করব। আপনাদের এই আলোচনা সফল হোক, আমাদের সমগ্র রাজনৈতিক তৎপরতা যেন একটা ভালো কিছুর দিকে নিবদ্ধ থাকে, এই আশা করে, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি।